আজ আমাদের মানুষ ন্যাশনাল পার্কের লাস্ট ডে, মানে আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি। এবার ব্রেকফাস্টটা করব, করে আমাদের বেরিয়ে যেতে হবে। আজকে আমরা ভোরবেলা উঠেছিলাম, উঠে মানে অনেক ভোরে ভোরে উঠে একদম ন্যাশনাল পার্কের সামনে গেছিলাম। শুনেছিলাম ওই সময় সমস্ত ওই ফটোগ্রাফাররা, যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অ্যাকচুয়ালি, তারা সমস্ত ঘুরে ঘুরে ব্ল্যাক প্যান্থার দেখারই করে। তো আমরা দেখতেও পেয়েছি, একটা কোবরা দেখেছি। আর এই যে এখন আপনারা ভিডিওতে দেখছেন, আমরা একটা ফ্রিতে গাড়ি পরিষ্কার করার লোক পেয়েছি, বিনা বাক্য ব্যয় করে দিচ্ছে। আর এখন আমরা এই মানুষ অর্কিড হোমস্টে থেকে বেরিয়ে যাচ্ছি। জায়গাটা খুব সুন্দর, আস্তে আস্তে বেরোচ্ছি। সত্যি প্রকৃতি, গাছপালা, শহর অঞ্চলের মধ্যে এত কিছু তো দেখা যায় না। তো এখান থেকে আমাদের গন্তব্য হচ্ছে আজকে কামাখ্যা। আজকে আমাদের কামাখ্যাতে পুজো রয়েছে, সকাল সকাল বেরোচ্ছি আমরা। আজকেই পুজো আছে, সেকেন্ড হাফে পুজো আছে। তো আমরা সকাল সকাল বেরিয়ে গেছি চা বাগান টাগান দেখতে দেখতে। এই আসামের চা বাগান, এগুলো সব দেখতে দেখতে আমরা বেরিয়েছি। আসলে আমাদের এবারের টোটাল ট্রিপটা একটু লং মানে 10-12 দিনের ট্রিপ হয়েছে। তবে এই যে মানুষের গেটটা আমরা পেরিয়ে টাটা বাই বাই বলে বেরোবো এবার। তবে নর্থ ইস্টে গেলে তো একটু সময় লাগে। আসাম হয়ে মেঘালয় হয়ে দুটো জায়গা ঘুরে আসলে আমাদের তো আরও ইচ্ছা ছিল, ভাবলাম অরুণাচল চলে যাবে, না এটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে। যাই হোক, আমার ছেলে এখানে চা বাগানে চা পাতা তুলছে, জানে এগুলো কিছু হবে না, শুকিয়ে যাবে, তাও তুলতেই থাকবে। তো যাই হোক, 2-4টে পাতা তুলে আমরা আবার রওনা দেবো। এই যে আমাদের আসতে একটু দেরি হয়েছে তাড়াহুড়ো করে, তারপরে আর একদম ক্যামেরা অন করা হয়নি। ঝটপট রেডি হয়ে গেছি পুজো দেওয়ার জন্যে। এখন মন্দিরে যেতে হবে। এখন অলমোস্ট 2:30 বেজে গেছে। 2:30-3টের মধ্যে আমাদের ঢুকতে বলেছিল। এই মন্দিরের গেটে আমাদের যিনি পুজো দেওয়া, তিনি আমাদের নিয়ে যাবেন বলে আমাদের বলেছিলেন, যেখানে এসে দাঁড়াবেন এখানে একটা দোকানে, তো সেখান থেকে আমাদের নিয়ে যাবে। তো দেখা যাক কতক্ষণে পুজো হয়। এটা আমরা পুজো বেশ ভালোই দিয়েছি, তো কিন্তু বেশ ভিড় ছিল, মানে বেশ ভালোই ভিড় ছিল। কারণ আমরা শুক্রবার নাগাদ আমরা কামাখ্যাতে পৌঁছেছি। তো উনি বললেন যে আপনারা একটু ঘুরে ফিরে আসুন, তারপরে আধ ঘন্টা সময় আছে, কারণ এই সময় মায়ের হয়তো ভোগ আরতি চলছে কিছু একটা। তো 3টে নাগাদ আপনাদের নিয়ে আমি ঢুকবো। তো ওই জন্য আমরা একটুখানি মন্দিরের আশপাশটা ঘোরার জন্য বেরিয়েছিলাম, কি আছে কি না আছে। সবই দোকানপাট, যেটা হয় আর কি, কোথাও গেলেই শুধু এটা কিনবো ওটা কিনবো একটা হয়। তো মন্দির চত্বরটা পরিষ্কার, কামাখ্যা যে নোংরা তা নয়। তবে কামাখ্যা মন্দিরের ভেতরে আমি জানি না কেন, আমার জানা নেই, কারো জানা থাকলে বলবেন। মন্দিরের মধ্যে এতগুলো ওই ছাগল পাঠা সব ভর্তি, একদম মন্দিরের ভেতরে। তো সেটা খুব একটা আমার ভালো লাগলো না। যাই হোক, মন্দিরের মধ্যে এখানে এইভাবে ঘুরবে। তো এটা হলো ওই মন্দির থেকে একটু নিচের দিকে নেমে যাচ্ছি। আমরা ছিলাম একদম মন্দিরের পাশেই, মানে এই সিঁড়ি দিয়ে উঠেই যেতে হবে। কামাখ্যা শ্রীনিবাস ধাম একদম মন্দিরের পাশেই। তো সেখান থেকে নেমে আমরা একটুখানি দেখছি যে জিনিসপত্র কী কী রয়েছে না রয়েছে। প্রসাদ নিতে হবে, নিতে হবে, পুজো দেওয়ার ব্যাপার। তো গরম খুব যে মানে বেশি তো ছিলই না, একদম কমও ছিল না। মানে একটু ময়েশ্চার ব্যাপারটা ছিল বলে একটুখানি অস্বস্তি হচ্ছিল। বাট ওভারঅল ওকে ছিল। আর সন্ধ্যের পর থেকে তো বেশ ভালোই হয়ে গিয়েছিল। আর আমাদের এখানে গাড়ি রাখতে হয়েছিল কামাখ্যায়। আপনারা যারা আসবেন, কোথাও কিন্তু কোনো হোটেলে গাড়ির পার্কিং নেই। এখানে গাড়ি রাখতে হবে ওদের যে বড় যে পার্কিং লট রয়েছে সেখানে। আর এই যে আমরা লাইনে দাঁড়িয়ে আছি কামাখ্যা মন্দিরের লাইনে, এটা হলো এক ভিআইপি গেট, পাশেরটা ওইখানে হচ্ছে গিয়ে এটা জেনারেল গেট। আমরা দুজনেই খুব বোর হয়ে গেছি লাইন দিয়ে দিয়ে। ঘন্টা 4-এর উপর লাইন, 4 ঘন্টার মধ্যে পুজো হয়ে গেছে। অ্যাকচুয়ালি অন্যান্যরা যারা নর্মাল জেনারেল টিকিটে আসছে, তারা তো ভোর 4টে থেকে লাইন দিয়েছে। তো আমরা 4 ঘন্টা দিয়েই এরকম ক্লান্ত হয়ে গেলাম। এখান থেকে আমরা মোটামুটি এখন বাজে কটা, সন্ধ্যে 6:30-7টা। পুজো দেওয়া আমাদের কমপ্লিট। ক্লান্ত ছিলাম, তাও ঘুরে ঘুরে একটু ক্যামেরাটা নিয়ে করছি, কারণ এই যে ভিডিওগুলো বানিয়ে রাখছি বয়স এগুলো তো দেখতে পাবো। তো তারপরে আর ভিডিও বানানো হয়নি। এটা তার পরের দিন। এই যে ব্রহ্মপুত্রের ওপর দিয়ে ওই যে বড় লংগেস্ট যে সেতুটা ওপর দিয়ে যাচ্ছে, আমরা যাবো এখন উমানন্দ মন্দিরে, ওই ক্রুজে করে যেটা যেতে হয়।
সেইটা দিয়ে আমরা যাব। এই যে ক্রুজ থেকে নেমে অসংখ্য সিঁড়ি, কী লম্বা সিঁড়ি একটা, হেঁটে হেঁটে পা ব্যথা হয়। নামার সময় তো অসুবিধা নেই, যে কোনো সিঁড়ি দিয়ে উঠতেই তো পাটা ব্যথা হয়। তো এই সিঁড়ি দিয়ে এই ফুটেজটা আমি আগে অ্যাড করেছি, এরপরে আমি ওই বলুন এই যে এখানে এসে আমাদের জাহাজ তো নয়, মানে ওই আর কি বোটটা দাঁড়িয়েছিল। তো ওখান থেকে আমরা এই সিঁড়ি দিয়ে উঠতে হবে উমানন্দ শিবের মন্দিরে। সুন্দর মন্দির, সুন্দর সাজানো গোছানো। এই এতগুলো সিঁড়ি ক্রস করে আমরা এই উপরে যাচ্ছি। উপরে আরও সিঁড়ি রয়েছে। এই এখান থেকে এসে আবার এখানেও মন্দিরের লম্বা লাইন। তো যদিও আমরা একদম মন্দিরের ভেতরটা ঢুকিনি, কারণ ওখানেও মানে অনেক লাইন ছিল, তো শরীর আর দিচ্ছিল না এতটা সিঁড়ি এসে। আমরা বাইরে থেকেই দর্শন করেছি, তবে দেখা যাচ্ছিল ভালোই। তো দর্শন করে আবার নেমে টেমে যাওয়ার সময় এই গঙ্গাবক্ষে এদের যে যাওয়াটা খুব সুন্দর। আর এই যে জেটি ঘাটটা না, এটা গভর্নমেন্টেরই, পার পার্সন 100 টাকা করে নিল, কিন্তু বেশ সুন্দর, মানে খুব ওয়েল মেনটেন্ড। কোথাও কোনো নোংরা নেই, আনঅর্গানাইজড নয়। কম্পিউটারে মানে অনলাইন টিকিট কাটা যাচ্ছে, অফলাইনও আছে অনলাইনও আছে। টিকিট ফিকিট কেটে সুন্দরে করা যাচ্ছে। তো এইভাবে আমাদের ওই দিনটা গেল। তো তারপরে আর ভিডিও বানানো হয়নি পরের দিন। এখন নেক্সট ডে আমরা শিলংয়ে পৌঁছেছিলাম। এটা তারও পরের দিনে আমরা যখন শিলংয়ের শহরের মধ্যে যা যা দেখার আছে সেই জার্নিটাতে বেরিয়েছিলাম। সেখানে আমরা শিলংয়ের যে রয়েছে না, গভর্নমেন্টের যে বাস সার্ভিস রয়েছে, যেটা বুক করলে পুরোটা, তো সেখান থেকে আমরা এই বাসে সিট বুক করেছিলাম। পার হেড একটা টাকা ছিল, সেটা দিয়ে আমরা এখানে বুক করে সকাল সকালে এসেছি। জায়গাটা ভীষণ সুন্দর। এখানে আজকে সারাদিন আমরা এই বাসে করে ট্যুর করেছি। সমস্ত জিনিসগুলো দেখিয়েছে শিলং পিক থেকে। অ্যাকচুয়ালি এদের এইটা শিলংয়ের মেন শহরে না গাড়ি চালানোটা, যারা কলকাতা বা এরকম শহরের রাস্তায় গাড়ি চালিয়ে অভ্যস্ত, শিলংয়ের রাস্তায় একবার আপনি বেরিয়ে গেলেন ঠিক আছে, কিন্তু বারংবার বিভিন্ন স্পটে যাওয়াটা মুশকিল। তার কারণ শিলংয়ের রাস্তা জাস্ট মানে চড়াই উতরাই এরকম, উঠছে নামছে। এটা হলো আমাদের বাস, এই 1201 এসি বাস। তো এতে করে আজ সারাদিন ঘোরাবে। তো সমস্ত মানে সিট পুরো বুকড। আমরা লাস্ট 3-4টে সিট পেয়েছিলাম, তাও পিছন দিকে একটা ছিল, অ্যাডজাস্ট করে আমরা অবশ্য সামনের দিকে পেয়েছিলাম। তো শিলংয়ের আশপাশের সাইট সিনের জন্য এটাই বেস্ট। তো এখান থেকে আমরা এই বাসের অপেক্ষায় রয়েছি, বাস ছাড়বে। তারপর আমরা সারা দিনের ট্যুর, যেখানে শিলং পিক দেখিয়েছে, যেখানে ক্যাথিড্রাল চার্চ দেখিয়েছে, তারপর আপনাদের এলিফ্যান্ট ফলস দেখিয়েছে, আরও অনেক কিছু ছিল। তো এই সরকারি এই যে জায়গাটা যেখানে থেকে বাসগুলো ছাড়ে না, এটা খুব সুন্দর। ভেতরটাও এতটা ওয়েল মেনটেন্ড, গভর্নমেন্টের জেনারেলি হয় না। তো এই যে পুরো ভেতরটা হলো শিলং গভর্নমেন্টের। যে আমাদের এখানে যেমন ওয়েস্ট বেঙ্গলের বাসের টার্মিনালসগুলো হয়, এখানে এটাও ঠিক তাই। খুব সুন্দর, ওপর নিচ পুরো একদম। আর ওয়াশরুমটা দোতলার ওপর, সেখানে গিয়েছিলাম। সেখানে কনফারেন্স হল থেকে শুরু করে সব কিছুই ছিল, যেটা খুব সুন্দর, মানে আমাদের বেশ ভালো লেগেছে। এই যে এখানে সোহরার গাইড, সোহরা মানে চেরাপুঞ্জির ডেলি ট্যুর রয়েছে, শিলংয়ের রয়েছে। তো আমরা তো চেরাপুঞ্জি নিজেদের গাড়ি নিয়ে চলে যাব। তো শিলংয়ের জন্যে, আচ্ছা শিলংয়ে আমরা একটা 2 দিন ছিলাম, আমরা একটা এয়ারবিএনবি বুক করেছিলাম, ভীষণ সুন্দর এয়ারবিএনবিটা। সেটার আর ভিডিও তোলা হয়নি। সব কিছু ভিডিও তুলতে মনেও থাকে না, ভুলেও যাই, অভ্যেস নেই। তো এটা বেশ সুন্দর, পরিষ্কার ঝা চকচকে। এখানে আমরা ওয়াশরুমের জন্য এসেছিলাম। সিঁড়িগুলো দেখছেন, একদম যেমন নিট অ্যান্ড ক্লিন তেমন বড় সড়ো। তো এখান থেকে আমরা এই বাসে উঠে পড়েছি। এই ছেলেটি আমাদের আজকের গাইড, ভীষণ সুন্দর কথা বলে, সুন্দরভাবে আমাদের সব কিছু বুঝিয়ে দিচ্ছিল যে আমরা টোটাল 6টা পয়েন্টে যাব। 6টা পয়েন্টে যাওয়ার জন্যে আপনাদের সকলের কোঅপারেশন দরকার, কারণ দেরি করবেন না। কারণ একটা টাইম বেঁধে দিচ্ছে যে 30 মিনিট
বা কোথাও ছোটো হলে 15 মিনিট, 20 মিনিট, 45 মিনিটস। তো সেখানে আপনার দেরি করবেন না। তো ফার্স্ট পয়েন্ট ছিল আমাদের এই শিলং ক্যাথেড্রাল চার্চ। খুবই সুন্দর, খুব সুন্দর বললে ভুল বলা হবে, খুবই সুন্দর। আর আমি দেখেছি শিলং বা নর্থ ইস্টের এই শিলংয়ে যখন এলাম আমরা, আসামেও দেখেছি, বা শিলংয়ে ঢোকা মাত্র শিলং কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, মানে কোথাও এক্সট্রা নোংরা আবর্জনা নেই। দেখুন চার্চটা ভালো করে দেখুন, এতটা সুন্দর। আমি সব কিছুই তো ক্যামেরা ক্যাপচার করতে পারে না। আমাদের সব থেকে বড় ক্যামেরা হলো আমাদের চোখ। তো অনেক এমন জায়গা ছিল যেটা আমি শুধু চোখ দিয়ে দেখেছি, এত সুন্দর। তো সেখান থেকে আমাদের, তো চার্চটা ভীষণ সুন্দর, কিন্তু খুব রোদ ছিল, সানগ্লাস না পরলে খুব মুশকিল। তো ফোন নিয়ে এইভাবে ধরে থাকতে মাঝে মাঝে হাত ব্যথাও করে, অভ্যেস নেই, হাস্যকরও লাগে মাঝে মাঝে। তো সবই মাঝে মাঝে লাগে বলে কোনো অসুবিধা নেই। দেখুন চার্চটা কী সুন্দর। তো এই ভিডিওগুলোই কিন্তু বয়সকালের সঙ্গী, বা পরে যখন দেখব, ফোনে তো জায়গা নেই, ফোনে বারবার বলছে স্টোরেজ ফুল, স্টোরেজ ফুল। তো থাক, কোনো না কোনো সোশ্যাল মিডিয়ায় তার দৌলতে নিজেরা দেখতে পারবো। তো চার্চের চত্বরটা শুধুমাত্র সুন্দর না, এতে সিকিউরিটিও খুব। সিঁড়িতে বসেছিল, সেখানে বসা যাবে না। তারপর এদিক ওদিক যাওয়া যাবে না। আর মানে লোকজন ঘুরছে, ডেকোরাম মেনটেন করাটা খুব প্রয়োজন। তো এখান থেকে আমাদের শেষ করে আমরা গেছিলাম খুব ফেমাস একটা জায়গা, লাইটলাম ক্যানিয়ন। এটা একটা ভিউ পয়েন্ট। বলে যে যেমন সুইজারল্যান্ডের ভ্যালিগুলো হয় না, এটাও ঠিক তেমনই, কিন্তু মেঘ দেখুন, মানে সত্যি এর নাম মেঘালয়ের। পরে পরে যখন কোনো ভিডিও দেবো দেখবেন যে মেঘ কোত্থেকে তৈরি হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না, মেঘেরই বাড়ি মেঘালয়, কিচ্ছু দেখা যাচ্ছে না, ঘন মানে সেই কুয়াশা ভরা মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই জায়গাটার পুরোটা ভিউটা আমরা সেভাবে দেখতে পাইনি, কারণ প্রচণ্ড পরিমাণে মেঘ ছিল, পুরো অন্ধকার। এর ভেতর থেকে এই যে ছোটো ছোটো খচ্চর, গাধা তো নয়, ঘোড়া তো নয়, তো এইগুলোর পিঠে চেপে সবাইকে, মানে যারা যারা ঘুরতে চাইছে আর। তো এইভাবে আমরা মেঘ কাটিয়ে কাটিয়ে মেঘের রাজ্যে প্রবেশ করেছি। ওরা তো প্রতিবাদ করবেই, দেখুন প্রত্যেক দিন ওর রাজ্যে যদি, আপনার বাড়িতে যদি কেউ আসে, আপনি প্রতিবাদ করবেন না? তাই ওরাও নিজেদের দিয়ে সব কিছু ঢেকে রেখে দেয়, যে যা তোদের দেখতে দেবো না। তো সেইভাবে এই ধীরে ধীরে অল্প স্বল্প একটু ফাঁকা হচ্ছিলো, সেটাই আমরা দেখার চেষ্টা করছিলাম। পাহাড়টা ভীষণ সুন্দর, তবে মেঘগুলো দেখতেও অসম্ভব ভালো লাগছিলো। কেউ যদি মেঘালয়ে যান তাহলে অবশ্যই বর্ষাকালটা, মানে অবশ্যই যাবেন বর্ষাকালে। বৃষ্টির সময় দেখুন ভিউটা, দেখুন জাস্ট বৃষ্টির সময় মেঘালয়কে এক্সপ্লোর করার সবথেকে আইডিয়াল টাইম। কি অসম্ভব সুন্দর ভিউ। আমি না এখনও যখন এই ভয়েস ওভার দিচ্ছি আর দেখছি, আমি ফিল করছি আমি যেন ওই জায়গাটায় আছি। কলকাতায় এখন যে যে পরিমাণ গরম, দেখুন মেঘগুলো দেখুন, মানে পুরো আর্টিস্টিক ওয়েতে মেঘগুলো রয়েছে। এই মুহূর্তে আমরা আছি শিলং পিকে। শিলং পিকে তারপর অনেক রঙ্গ, মানে গাড়ি ওই যে বাসে করে আসতে পারবে না সেখানে। শিলং পিকটা অ্যাকচুয়ালি আর্মিদের অন্তর্গত, তো সেখান থেকে আবার আলাদা টিকিট করে। আচ্ছা, মেঘালয়ের একটা জিনিস বলে রাখি, মেঘালয়ের প্রত্যেকটা জায়গায়, সেটা ওয়াটারফলস হোক বা যে কোনো এন্ট্রি পয়েন্টে, কিন্তু মানে ঢোকার জন্যে পার পার্সন বেশ ভালো একটা চার্জ কাটে। প্রত্যেকটা জায়গায় ঢোকার জন্য নয় 50 টাকা, নয় 100 টাকা, মানে মিনিমাম চার্জ এটা রয়েছে। শিলংয়ের একটাই চা বাগান, যেটা গভর্নমেন্টের রেট থেকে তৈরি হয়েছে, কারণ শিলংয়ে তো সেভাবে আলাদা করে চায়ের ওরকম বাগান টাগান নেই। আর চাষবাসও কিন্তু শিলংয়ে সেভাবে কিছু হয় না, যেটা যখন আমরা চেরাপুঞ্জি গেছিলাম বললো যে এই পাহাড়ে এত জল, আমরা জিজ্ঞেস করছি এত জল রয়েছে, চাষবাস এখানে হয় না। তো আমরা এই চা বাগানে আমরা ঢুকিনি, আর কারণ এত চা বাগান দেখেছি, এখান থেকে আমরা চলে এসেছি এদের যে মিউজিয়ামটা দেখিয়েছিল আমাদের, এয়ারক্রাফটের একটা মিউজিয়াম, ভীষণ সুন্দর একটা, সবগুলি সুন্দর, ভালো লেগেছে সবগুলি। এই ট্রিপটা একদিনের শিলং জার্নি, শিলংয়ের আশেপাশে যে সাইট সিন, এখানের সমস্ত জিনিসগুলোই সুন্দর। এখানে পুরো মানে এয়ারফোর্সের সব কিছু রয়েছে, সেই 72-এর যুদ্ধ থেকে শুরু করে সেই তখনকার যে সমস্ত অফিসাররা ছিলেন তাদের জিনিসপত্র, তাদের ব্যবহৃত বন্দুক থেকে শুরু করে ড্রেস, তাদের ছবি, ওই দেখে ভালো লাগলো। সব জায়গায় কিন্তু বাঙালি সত্যিই প্রচুর। তখনকার দিনেও এয়ারফোর্সে এত ফিমেলরা ছিলেন, মেলরা ছিলেন, সব জায়গায় ভট্টাচার্যা,
একজন একজনের ছবি ছিল এভাবে, মানে ড্রেস, অ্যাকচুয়ালি ছবি না, তাদের পরনের যারা বায়ুসেনার যে ড্রেস ছিল সেগুলো ছিল, দেখে বেশ ভালো লাগে। এখানে একটা ওই গেম খেলা যায় ওদের এয়ারফোর্সেরই, কীভাবে কী করা যায়। তো বাচ্চারা সেখানে বেশ ভালোই, যে বাচ্চা দেখছে সে বসে পড়ছে। মনে হয় একটা 100 টাকার একটা টিকিট কেটে এখানে খেলতে দেয়, যেটা আমার ছেলেও খেলছে। ওই মিনিট 15-র একটা গেম, তবে তার মধ্যে তুমি যদি ল্যান্ডিং করতে গিয়ে তোমার প্লেন ক্র্যাশ হয়ে যায় তাহলে দেবে না। যেমন আমার ছেলে 15 মিনিট খেলতে পারেনি, তার মধ্যে ওর প্লেনটা ক্র্যাশ হয়ে গিয়েছিল, মানে যখন নামাতে যাচ্ছিল ঠিক ল্যান্ড করতে পারেনি। তো এখান থেকে আমাদের শেষ করে আমাদের লাস্ট, আরও অনেকগুলো মধ্যেখানে দেখিয়েছিল, লাস্ট ডেস্টিনেশন ছিল এটা এলিফ্যান্টা ফলস। এটা শিলং শহরের খুব কাছেই। তো এলিফ্যান্টা ফলসেও ঢুকতে পার হেড 100 টাকা করে চার্জ, সে ছোটো বড়ো যেই হোক না কেন। তো অনেকগুলো, যে কোনো ফলস মানেই যেন প্রচুর সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। সিঁড়ি দিয়ে অনেকগুলো সিঁড়ি দিয়ে নিচে নেমে এই ফলসটাতে প্রচুর জল ছিল তা না, ছোটোখাটো একটা ফলস। কাঞ্জনম ফলস আমরা উড়িষ্যাতে প্রচুর দেখেছি, ছোটোখাটো। দেখতে দেখেছি আমরা সেরকম ভিডিও, যেগুলো পরবর্তীকালে ভিডিওগুলোতে আপনারা দেখতে পাবেন। অসম্ভব সুন্দর একটা ফলস। তো